আমরা তো সত্যি একটা সময় বিশ্বাস করতেই বিশ্বাস হারিয়ে গেছিল যে তৃণমূল কংগ্রেস যে অর্গানাইজ ক্রাইমগুলো করেছিল, একেবারে সরাসরি তৃণমূল বিরুদ্ধে অভিযোগ ছিল যে এগুলো অর্গানাইজ করা, বিজেপিকে কোণঠাসা করবার জন্য, বিরোধী দলকে কোণঠাসা করার জন্য। এবং সেই কারণেই রিসরায় একদম সংগঠিতভাবে এই সাকির আলীরা তাদের নেতৃত্বে কিন্তু হামলাটা হয়েছিল। শিবপুরেও একই ঘটনা ঘটেছিল, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম যুক্ত ছিল। ডালখোলাতেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব তো পালন করেননি। তার দল যখন এই বিজেপিকে কোণঠাসা করার জন্য রামনবমীর মিছিলকে আক্রমণ করে বসলেন, তারপরে সামান্যতম তিনি ন্যায় বিচার তো দেওয়ার চেষ্টাই করেননি। উল্টে আপনার ট্যাক্স পেয়ারের টাকা ব্যবহার করে দিনের পর দিন আদালতে লড়াই করেছেন কি করে এনআইএর তদন্তটা আটকানো যায়। তদন্ত আটকানোর জন্য মরিয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে যেভাবে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের কনটেক্সটে ধরে আজকে মূল চক্রীকে ধরল, অর্থাৎ সাকির আলী এবং তার যে সাংসদ স্ত্রী তাকে যেভাবে ধরল, আমার কিন্তু মনে হয় যে সারা পশ্চিমবাংলায় এই বার্তাটা গেল। গতকালই আপনি জানেন বিধানসভাতে গুন্ডা দমন আইন পাশ হয়েছে। ঘটনা চক্রে আজকে যেভাবে ধরা হলো সাকির আলীকে এবং অপরূপা পোদ্দার কে আপনি বলুন তো। 2019 সালের নির্বাচন, লোকসভা নির্বাচন শেষ বিজেপি জিতে গেছে, সেই অবস্থাতে রিকাউন্টিং করিয়েছিল কিছু করে সামান্যতম 300 না 400 ভোটে জয় নিয়েছিল এবং জয়ের সার্টিফিকেটটা কার্যত ছিনিয়ে নিয়েছিল। আপনি বলছেন গায়ের জোরে অর্গানাইজ ক্রাইম করে। তার সেটাকে চ্যালেঞ্জ আদালতে হয়েছিল। 19-এর লোকসভা নির্বাচনে যে কায়দায় অপরূপা পোদ্দাররা জিতেছিলেন, সেখান থেকে তো ওদের সাহস বেড়েছিল। তারা ধরেই নিয়েছিলেন যে এই ধরনের ক্রাইম করে বাঁচা যায়। কিন্তু আজকে কিন্তু অন্ততপক্ষে পরিবর্তনের সরকার এটা সবক শেখাচ্ছে যে তুমি অন্যায় সেদিন যে করেছিলে তার থেকে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নেই। আজকের অ্যারেস্ট এবং অপরূপাকেও অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলায় যারা এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, পলিটিক্যাল কারণে তৈরি করেছিল, সংগঠিতভাবে তৈরি করেছিল এবং বিজেপির কর্মসূচিকে আটকানোর জন্য তৈরি করেছিল এবং দাঙ্গা লাগিয়েছিল, সেই দাঙ্গাবাজদের আটকানো গেছে। ঠিক বিষয়টা কিন্তু আমি বলছি, অভিযুক্ত বিজেপি হলে বা কোট অ্যান্ড কোট তথাকথিত ভালো তৃণমূল হলেও এই তৎপরতা দেখা যাবে তো। সুমনদা দেখুন, আমরা সবসময়ই বলবো যে আমি চোখের সামনে যেগুলো দেখছি আমাদের লোক ভুল বুঝে যে দাদা আপনি তো 6 মাস আগে একরকম বলেছিলেন, 6 মাস পরে আরেক রকম বললেন। রাজনীতি যেভাবে উঠে আসে আমরা সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করি। আজকের দিনে আমি বলতে পারি, ধরুন আমি পরিবর্তন দেখেছি 2011 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের লোকগুলোকে দলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। কোনো রকম যে ব্যবস্থা নেওয়া, যারা অন্যায় করেছিল সিপিএমের তাদের ব্যবস্থা তো নেয়নি। শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচনের আগেই বলেছিলেন বদলও হবে, বদলাও আমরা নেব। অর্থাৎ পরিষ্কার আইনের মাধ্যমে বদলা নেওয়ার কথা বলেছিলেন, সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উনি পালন করছে। যদিও আমি 3টে রিজার্ভেশন ইতিমধ্যেই রেখেছি, যে সেটা হলো যে কি করে যারা দিল্লিতে চলে গেলেন সাংসদরা, তাদের মধ্যে বাপি হালদার সমেত একাধিক সাংসদের বিরুদ্ধে সরাসরি বিজেপি অভিযোগ করেছিল, সেইখানে শুভেন্দু অধিকারী প্রশাসন কি করে চুপ করে থাকছে। আমি প্রশ্ন তুলেছি ঋতব্রত সমেত তার যে বিধায়করা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, বিশেষ করে জাভেদ খানের এবং তার ছেলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। কিন্তু একই সাথে আপনাকে এই প্রশ্নটা আমি রাখতে চাই, 3টে ঘটনা আপনি বললেন। আজকে যেমন দাঙ্গার প্রশ্নে পরিষ্কার সরকারের অবস্থানটা আইনের শাসন প্রতিষ্ঠানের দিকে, এটা একদম পরিষ্কার বলতে চাই। আমি খুব খুশি সুমনদা, সেটা হলো ধর্মতলাতে আপনার স্টুডিওতে আমি প্রথম জোরালোভাবে বলেছিলাম যে মানুষের জনজীবনকে ব্যাঘাত ঘটে বছরের পর বছর ধর্মতলায় সবার নামে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা কার্যত অচল হতো। এই অচল কতদিন চলতে পারে? একটা সভ্য জগতে 2 দিন ধরে কার্যত, যখন শাসন ব্যবস্থা তৃণমূল ছিল তখন উত্তর এবং দক্ষিণ কলকাতা কার্যত অচল থাকতো, বন্ধ পালন হতো। ফলে এটা হতে পারে না। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রশাসন এবার অন্তত আইনের শাসন এখানেও প্রতিষ্ঠা করবেন, 2 গোষ্ঠীকেই বুঝিয়ে দিবেন বাবা
মানে শহর অচল করে এই কর্মসূচি তোমরা শাসন ক্ষমতায় ছিলে, অপব্যবহার করেছিলে। আজকে আমরা শাসন ব্যবস্থা আইনে শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের জনশৃঙ্খলা বিঘ্নিত করে এই মানে সভা করতে দিতে পারি না। ফলে এখানেও কিন্তু আমি বলছি আইনের শাসন একটা সেন্স থাকছে। থার্ড যেটা আমি বলে শেষ করব সেটা দেখুন, অভিষেক কুণালের সাথে আমি একমত। কুণাল খুব পরিষ্কার করে বলছেন যে আমি তো হাসতে হাসতে বললাম যে আমার ভয়েস টেস্ট আপনারা নেবেন, আমি দিতে রাজি আছি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে ভয় পাচ্ছেন কেন? ফলে আমি কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন আমি অ্যাবাভ দ্য ল। এই অ্যাবাভ দ্য ল এইটার সাহসকে যোগাচ্ছে। দল ভেঙে গেছে, তার দল মানে তার দলের সম্পদ আটকে গেছে, অর্থাৎ পুরো ব্যাংকগুলো সিজ হয়ে গেছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহসকে যোগাচ্ছে। কলকাতা, দিল্লি, তার দল কোথায় আমি জানি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।